আদনানের সাথে যাবে কি যাবে না। এদিকে ভোরের আলো ফুটেনি তখনও, চারপাশ তমসাচ্ছন্ন। আদনান ইলমাকে মেসেজ পাঠায়। কিও প্রেমিক নারী, ঘুম ভাঙেনি? অ্যালার্মের আওয়াজে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছে ইলমা। চোখ মুখ ধুয়ে বসেছিল সবে, তখনই আদনানের মেসেজ আসে। ইলমা সিন করে কিছুক্ষণ রেখে দেয়, পরক্ষণে রিপ্লাই করে। আদনান ঘড়িতে সময় দেখে 4:45। এখন রওনা হলে যেতে 10 মিনিট, আসতে 10 মিনিট। 5:20 সে বেজে যাবে, কেউ টের পাওয়ার আগে চলে আসতে হবে। সেজন্য ইলমাকে সাবধান বেরোতে বলে আদনান নিজেও বাইকের চাবি নিয়ে রুম লক করে বাইরে আসে। তখন ইলমা রুম থেকে বেরিয়েছিল। পুরো লিভিং রুমে হলুদ রঙের ড্রিম লাইট জ্বলছে। আদনানের অবয়ব দেখে ইলমা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। দুজনে মেইন দরজার দিকে এগিয়ে যায়। এক্সট্রা চাবি থাকায় বেশি সমস্যা হয়নি। দুজনে বাইরে এসে তালা লাগিয়ে দেয়। আকাশের অন্ধকার কিছুটা কেটে এসেছে। কিছুক্ষণ পর ভোরের আলো ফুটবে। আদনান বাইক বের করে গার্ডেনে আসে। ইলমার দিকে তাকাতে দেখে চোখে মুখে এখনো ঘুমের রেশ। আদনান ইলমাকে একবার পরখ করে। সুতির 3 পিসের সাথে মাথায় ঘুমটা টানা, চোখ মুখ ঘুম ঘুম ভাব দেখে আদনান মুচকি হাসে। বাইক স্টার্ট দিয়ে এগোতে ইলমা চেঁচিয়ে বলে, আমাকে রেখে চলে যাচ্ছ? আদনান গেটের বাইরে এসে বাইক থামায়। ইলমা দ্রুত পায়ে হেঁটে বাইরে আসে। আদনান ইলমাকে দেখে বলে, প্রেমিক নারী, একটা রিক্সা নিয়ে আমাকে ফলো করো। আদনানের কথায় ইলমার রাগ হয়। ঝাঁঝালো কণ্ঠে বলে, ন্যূনতম জ্ঞান থাকলে এই কথা বলতে না। এই অন্ধকারে কি তোমার শ্বশুর আমার জন্য রিক্সা নিয়ে আসবে? যাবো না আমি, দরজার চাবি দাও। আমার বাইকে মেয়ে মানুষ নেই না, তোর জন্য রুলস ব্রেক করতে পারবো না। চাবি দাও। হাত পেতেই কথাটা বলে ইলমা, কণ্ঠস্বরে তেজ সুস্পষ্ট। আদনান এক নজর ইলমার রাগী মুখটার দিকে তাকায়, পরক্ষণে বলে, উঠে বস। যাবো না। এত তেজ কেন তোর? দেখ, তোর সাথে ঝগড়া করতে করতে 10 মিনিট ওভার। ধরা পড়লে তোর বাপ যাতে আমায় কিছু না বলে। তার মেয়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে সকালের ঘুম স্যাক্রিফাইস করে এসেছি। ইলমা আদনানের পেছনে উঠে বসে, বিড়বিড় করে বলে। মাতাল। আদনান বাইক স্টার্ট দিতে দিতে বলে, প্রেমিক নারী, সুন্দরভাবে ধরে বসবি। বাইক এক টান দিলে আবার না রাস্তায় পড়ে যাস। এই মাতাল, বেশি জোরে বাইক চালাবি না তো তোর মাথার চুল সব টেনে ছিঁড়বে একদম। আদনান মিডিয়াম স্পিডে বাইক চালায় যাতে ইলমার অসুবিধা না হয়। দুজন অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। শেষ রাতের শীতল হাওয়া ইলমার চোখে মুখে সবচে পড়ছে। মুহূর্তে মুহূর্তে কেঁপে উঠছে ইলমা। ঠান্ডা এখনো যায়নি। তার উপর বাইকে বসলে যে বাতাস চোখে মুখে আসে, না জানি ঠান্ডায় লেগে যায়। এসব চিন্তা করেও ইলমা প্রাণ ভরে শ্বাস নেয়। এই সকালের সূচনার ঘ্রাণ এত মিষ্টি কেন? ইলমার এক হাত আদনানের কাঁধে। কিছুক্ষণ পরপর সেটার বাঁধন হালকা হয়। ভয় পেলে আবার জোরে চেপে ধরে ইলমা। মিনিট 10 মাঝে তারা পৌঁছায় অর্ধকৃতি দালানের সামনে। ইলমা বাইক থেকে নেমে চারপাশে চোখ বোলায়। বাড়িটার দিকে নজর যেতে একরাশ ভালো লাগা কাজ করে। আদনান বাইকের সামনে দাঁড়িয়ে সিগারেট ধরে সেটা টানছে, যার গন্ধ ইলমার নাকে ঠেকতেই ইলমা কেশে ওঠে। আদনান সিগারেটের লম্বা টান দিয়ে ধোঁয়াগুলো শূন্যে ছেড়ে দেয়। ইলমার নাকে কাপড় দিয়ে এগিয়ে এসে বলে, সকালবেলা এসব ছাইপাশ না খেলে হয় না। সরাও এটা, নইলে বমি করে দেব। এদিকে আদনান সেসবে ভ্রুক্ষেপ করে না, নিজের মতো করে সিগারেট টানতে থাকে। ইলমা কানের কাছে চেঁচিয়ে বলে, কথা কানে জানি, সিগারেট ফেলো আর কখনো এসব মুখে তুলবে না। আদনান বিরক্ত হয়ে অর্ধেক টানা সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে নেয়। চকিত তাকায় ইলমার দিকে, মৃদু হেসে বলে, আমি সিগারেট খেলে তোর কি সমস্যা? এসব খেয়ে লাভ কি? নিজের ক্ষতি আর টাকা নষ্ট ছাড়া আর কি? এত লাভ করে কি করব? বেশি দিন বাঁচবে, এখন সবকিছু হেলাফেলা মনে হয়, সেজন্য নিজের ক্ষতি নিজেই করছো। একটা সময় দেখবে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হবে, তখন ভাববে সিগারেট একটু কম করে খেলে হয়তো আর একটু আয়ুকাল বেঁচে থাকতো। আরে প্রেমিক নারী ভালো জ্ঞান দিতে পারে দেখি। শোন মেরিচা, তোর জ্ঞান তোর কাছে জমা রাখ। এসব জ্ঞান আদনান মাথায় রাখে না। ইলমা জবাব দেয় না। আদনান দুহাত বুকে গুজে ইলমাকে দেখছে। ইলমা হেঁটে হেঁটে বিল্ডিংয়ের চারপাশ দেখছে। প্রকৃতি তখনও শীতল, চারিদিকে আজান পড়ছে। ইলমা এগিয়ে এসে আদনানের পাশে দাঁড়ায়।
হুট করে ইলমা বলে বসে, আশেপাশে মসজিদ আছে? জানি না। সত্যিই নেই? মসজিদ দিয়ে কি করবি? নামাজ পড়বো। বাড়ি গিয়ে পড়িস, দেরি করতে পারবো না। না, তুমিও নামাজ পড়বে মসজিদে। পারবো না। কয় বছর হলো সেজদা দাও না? সেটা তোর জানতে হবে না। সৃষ্টিকর্তা মানো তো? আদনান নিশ্চুপ। ইলমা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চারপাশে আজানের ধ্বনি কানে বাজছে। ইলমা আদনানের চোখের দিকে তাকায়। আদনান অন্যমনস্ক। কারো মাঝে বাসায় ফেরা তারা নেই, যেন এই জায়গায় এই সময়টা থেমে যাক, আরও কিছুক্ষণ সুন্দর মিষ্টি শীতল সকাল উপভোগ করা যাক। আকস্মিক ইলমা বিশেষ আবদার করে বসে, যেটা মানা আদনানের পক্ষে অসম্ভব কিছু। তবুও ইলমা সাহস করে বলে, আজকে মসজিদে নামাজ পড়তে যাবে প্লিজ? তোর কথা আমি কেন শুনবো? আদনানের কথায় ইলমা খানিকভাবে জবাব দেয়, না শুনলেও সমস্যা নেই, মর্জি তোমার, অনুরোধটুকু আমার। আদনান কথা বলে না, সোজা বাইকে উঠে বসে। ইলমাকে বলে, বাড়ি আর দেখবি? না। বাইকে উঠে বস। ইলমা মাথা নাড়ায়। আদনানের পেছনে বসে। তখন আদনান ইলমাকে বলে, তোর ঠান্ডা লাগছে? ইলমা মাথা নাড়ায়। আদনান বুঝতে পারছে না কেমন ঠান্ডা পড়ছে, কারণ তার পরনে জ্যাকেট আছে। ইলমা আদনানের কাঁধে হাত রেখে বলে, বাইক স্টার্ট দাও। এখন কিন্তু জোরে চালাবো বাইক, বাতাসে জ্বর চলে আসবে। আরে আসবে না। আদনান ইলমাকে ধমকে বলে, এই চুপ, তুই বড় না আমি বড়? তুমি তাহলে? বয়সে বড় তুমি, কিন্তু বুদ্ধিতে বলদ একটা। প্রেমিক নারী, মুখ সামলে কথা বলবি। পারবো না। সব ওই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। এবার ইলমা আদনানের মাথায় চুল টেনে ধরে। আদনান ইলমার হাতের মুঠো থেকে নিজের চুল ছাড়িয়ে নিতে নিতে বলে, দেখ কত অধপতন তোর, সাহস বেশি বেড়ে গেছে না? কথা কথা খোঁচা মারবি না। তুই তো গাড়ি করবি না। ইলমা চুপ। আদনান কথা না বাড়িয়ে গায়ের জ্যাকেট খুলে ইলমাকে দেয়। ইলমা বিরক্ত হয়ে সেটা গায়ে জড়িয়ে নেয়। এক হাত আদনানের কাঁধ ধরে রেখেছে। আদনান বাইকে লুকিং গ্লাসে এক নজর ইলমাকে দেখে ঠোঁট কামড়ে হাসে। পরক্ষণে বাইক স্টার্ট দেয়। ভাবছে তার 5 বছরের রুলস আজকে ভেঙে ঘুরিয়ে দিল। শেষমেশ মেয়ে মানুষ বাইকের পেছনে বসালো। আদনান নিজের অধপতনের কথা ভেবে মৃদু হাসে, অথচ তার দীর্ঘশ্বাস ফেলার কথা ছিল। কিছু কিছু সঙ্গ ভালো কিছু বয়ে আনে, আবার কিছু কিছু সঙ্গ সর্বনাশ ডেকে আনে, যেমনটা আদনান এবং ইলমার ক্ষেত্রে। এই দুজনের সঙ্গ দুজনের জন্য বিপরীত কিছু। আদনানের ক্ষেত্রে সেটা ভালো কিছু বয়ে আনলেও ইলমার ক্ষেত্রে সর্বনাশ বৈকি কিছু না। আদনান সূক্ষ্ম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, মনকে মানায় তার জীবনে একটা সুন্দর সকালের সূচনা হবে আজ, একজন শুদ্ধ এবং পবিত্র নারীর হাত ধরে। এটা আশীর্বাদ ছাড়া আর কি? আদনানের মাঝে আলাদা ভালো লাগা কাজ করছে। এই শুদ্ধ এবং পবিত্র নারীর সঙ্গটা জীবনের শেষ পর্যন্ত থাকলে খুব কি ক্ষতি হবে? কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আদনানের কথিত পবিত্র নারী তার সাধ্যের বাইরে। ইলমা পুনরায় সকালের ঠান্ডা হাওয়া গায়ে মাখে। শরীর মন দুটোই যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। আদনান বাইক এনে থামায় একটা মসজিদের সামনে। দোতলা বিশিষ্ট মসজিদ। নিচের তালায় ছেলেরা নামাজ পড়ে, উপরে মহিলাদের জন্য। মসজিদ গেটের সামনে বাইক থামিয়ে ইলমাকে নামতে বলে। ইলমা আদনানের কথা অনুযায়ী বাইক থেকে নামে। কোনো কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। এটা সত্যিই আদনান? ইলমার কথা রেখেছে? ইলমার চোখে মুখে মুগ্ধতার রেশ। আদনান কিছুটা আর চোখে ইলমাকে পরখ করে নেয়। পরক্ষণে তাড়া দিয়ে বলে, যা, নামাজের সময় চলে যাবে। তুমি পড়বে না? আদনান চুপ। ইলমা পুনরায় বলে, নামাজ পড়ে দেখো, শান্তি লাগবে, মনটা হালকা হয়ে যাবে। যা, তোর মন হালকা করে আয়, আমারটা নিয়ে ভাবতে হবে না। ইলমা হতাশ হয়। আদনান এত সহজে হার মানবে না, খারাপ পথ থেকে এত সহজে ফিরবে না। কিন্তু ইলমা জোর করার অধিকার নেই। শুধু মনে মনে একটাই প্রার্থনা, বিশেষ কেউ আসুক আদনানের জীবনে, যে তাকে সঠিক পথে আনবে, যার কথা আদনান একটু হলেও শুনবে। আদনানের ভালোর জন্য সেই বিশেষ মানুষটার আশা খুবই প্রয়োজন। ইলমা মনিন হেসে বলে, নামাজ পড়ার জন্য জোর করব না, মর্জির অধিকার তোমার, আনুষঙ্গিক অনুরোধটুকু আমার। আদনান নিশ্চুপ। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর আদনান স্মিত হেসে বলে, আচ্ছা বললাম নামাজ, তুই খুশি? ইলমা আদনানের প্রশ্নের জবাব দেয় না, নতুন করে আদেশ করে,
আগে পকেট থেকে সিগারেট আর লাইটার ফেলে দাও। আদনান ইলমার কথায় চোখ রাঙায়। ইলমা সেসব তোয়াক্কা করে না, পুনরায় বলে, ফেলে দাও। পারবো না। সত্যি বলছি, সিগারেট না ফেলে মসজিদে প্রবেশ করলে না মাথা ফাটিয়ে দেবো একদম। এই একদম কথায় কথায় হুমকি দিবি না। পকেট থেকে সিগারেট ফেলো। আদনান বিরক্ত হয়। ইলমার কথা মতো আদনান লাইটার আর সিগারেটের প্যাকেট বের করে সেগুলো ছুঁড়ে ফেলে। দুজন দুদিকে উজু করতে চলে যায়। ইলমা উজু সেরে দোতলায় চলে যায়। আদনান নিচতলে উজু সেরে মসজিদে প্রবেশ করতে দেহটা যেন হালকা হয়ে যায়। আলাদা একটা শান্তি অনুভব করছে সে, একবারেই আলাদা শান্তি। গত 3-4 বছরও এই শান্তি অনুভব হয়নি তার। বলা যায় মসজিদে আসেনি সে, নামাজ পড়েনি, প্রাণ ভরে শ্বাস নিয়ে জামায়াতে নামাজ আদায় করে নেয়। জানামাজে বসে মুচকি হেসে মোনাজাত ধরে। বাসায় ফিরতে হবে সেজন্য নামাজ শেষ হতে বেরিয়ে আসে আদনান। ইলমাও তখন দোতলার সিঁড়ি বেয়ে নামছিল। আদনানকে এক নজর দেখে মুচকি হাসে ইলমা। মাথায় টুপি দেওয়াতে অন্যরকম লাগছে। আদনান নামাজ আদায় করেছে, এজন্য অলিক ধ্রুব। দুজন মুখোমুখি হতে আদনান বলে, তাড়াতাড়ি চল, তোর বাপ জানলে আমাকে শাসাবে। আসছি তো। দুজনে বাইকে উঠে বসে। এবার আদনান একটু জোরেই বাইক টান দেয়। মিনিট 5-এর মাঝে তারা পৌঁছে যায় বাসায়। আদনান ইলমাকে দরজার চাবি দিয়ে বাইক জায়গায় রেখে দেয়। ইলমা দরজা খুলে পা টিপে টিপে হেঁটে নিজের রুমে চলে যায়। দরজা লক করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তে চোখে মুখ ঘুম ভিড় করতে বিছানা গা এলিয়ে দেয়। একটা সুন্দর সকালের গল্প স্মৃতির পাতায় জমা থাকবে, না হয় ধুলোবালিতে আবছা হয়ে যাবে, তবু মনের একটা কোণে একরাশ মুগ্ধতায় ঘেরা থাকবে। সেই সুন্দর সকালের নাম একটি অলিক ধ্রুব। নবদিনের সূচনা প্রকৃতির সঙ্গে মানুষের জীবনে নতুন এক শক্তি এবং প্রেরণা নিয়ে আসে। আজকে ফজরের নামাজ আদায় করেছে আদনান। অ্যালার্ম সেট করে সময় করে উঠে উজু করে। পাশের মসজিদে নামাজ আদায় করে সে। আজকে ইনান শেখের সাথে দেখা হয়েছিল মসজিদে। আদনানকে পাঞ্জাবি টুপি পরা অবস্থায় দেখে তেমন একটা প্রতিক্রিয়া দেখাননি তিনি, বরং এড়িয়ে গেছেন। সবাই মিলে সকালের নাস্তা খেতে বসেছে। আজকে ইলমা সবার জন্য কফি বানিয়েছে। ফাইজা রুটি ভাজি জুস খেলেও ইলমার বানানো কফি ছুঁয়েও দেখেনি। তাতে অবশ্য ইলমার মন খারাপ আসেনি। তার বাবা ইনান শেখ কফি খেয়েছে মানে ইলমার আর কিছুই লাগবে না। খাবার টেবিলে তারেক মাহমুদ তৃপ্তিকে জিজ্ঞেস করেন, তোমার রেজাল্ট দিবে কবে? তৃপ্তি প্রত্যুত্তর করে, 4-5 দিন পর। ইনান শেখ ইলমার দিকে তাকান। ইলমা তখন কফিতে চুমুক দিচ্ছিল। ইলমার দিকে নজর সরিয়ে আদনানের দিকে তাকায় ইনান শেখ। সে খুবই ভদ্র ছেলের মতো নাস্তা করছে। কফি একবার শেষ করে আরেকবার নিয়েছে, যেটা ইনান শেখের চোখ এড়ায়নি। এতই যখন কফির স্বাদ লেগেছে তাহলে একটু প্রশংসাও করুক। কিন্তু আদনানের মতিগতি বোঝা মুশকিল। গতকাল থেকে ইনান শেখ চিন্তিত। আদনানকে যেমন আগাগোড়া খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন, তেমনি ইলমার চালচলনও লক্ষ্য করছেন। কিন্তু দুজনের হাব ভাব আগের মতোই। ইনান শেখ ধরে নিয়েছেন দুজনেই গভীর জলের মাছ। তার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে, তার ধারণা চিন্তাতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। ইলমার যেহেতু কলেজ নেই, সেজন্য নাস্তা সেরে এসে তাকে কাজে হেল্প করার জন্য উদ্বুদ্ধ হয়। তৃপ্তি টেবিল গোছানোর কাজে। ইনান শেখ মেয়েকে ডাকেন। ইলমা বাবার ডাক শুনে লিভিং রুমে আসে। আদনান সোফায় বসে ইনান শেখকে পর্যবেক্ষণ করছে। ইলমা আসতেই ইনান শেখ চোখ দিয়ে ইশারা করে রুমে যেতে। ইলমা মাথা নাড়ায়। নিজের রুমে যেতে ইনান শেখও পেছন দিয়ে প্রবেশ করে। আদনান চিন্তিত ভঙ্গিতে বসে আছে, দেয়াল ঘড়িতে সময় দেখছে। প্রায় 20 মিনিট পর ইনান শেখ এবং ইলমা রুম থেকে বেরিয়ে আসে। ইনান শেখের মুখ থমথমে। ইলমার মুখটা গম্ভীর এবং কালো করে রেখেছে। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে কথা হয়েছে বা ইলমাকে বকাঝকা করা হয়েছে টাইপের ব্যাপার। আদনান ভ্রু কুচকে তাকায়। ইনান শেখ ইলমাকে ধমকানো বা বকা দেয়া লোক না, তার মেয়ে, তার চোখের মধ্যবনে। কিন্তু হঠাৎ কি এমন বলল যে ইলমার মুখে অমাবস্যার রাতের ন্যায় আধার ঘনিয়ে আসলো। আদনান আজকে ভার্সিটি যায়নি। উঠে নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে। ভাবছে সেদিন রাতের কথা। আদনানের ঘুম ভাঙতে দেখে তার রুমে বিছানার পাশে একটা টুলে বসে ঘুমাচ্ছিল ইলমা। সরু লম্বা চুল, সারা পিঠে ছড়িয়ে ফ্লোর ছোঁয়া ছোঁয়া অবস্থা। ইলমার ঘুমন্ত মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আদনান। শ্যামবর্ণ মুখশ্রীতে কি এমন জাদু ছিল যে আদনান নজর ফেরাতে কষ্ট হয়ে পড়ছিল। যেন মনে হচ্ছিল এই শ্যামকন্যার ঘুমন্ত নিষ্পাপ মুখটা সারা জীবন চোখের সামনে থাকুক। আদনানের হৃদয়ে শান্তি, তার প্রেমিক নারী। একটা টুলে বসে রাতে ঘুমিয়ে যাওয়া কতটুকু শান্তিদায়ক আদনানে জানা নেই।
এইদিকে হাতের ব্যথা, তার অবস্থা খারাপ, তার উপর উঠেছে জ্বর। কিভাবে ইলমাকে খাটে শোয়াবে? কিন্তু সে তো পুরুষ মানুষ। ইলমার মতো 1.5 ব্যাটারি ওজনের মেয়েকে কোলে তুলে খাটে শোয়ানো যাবে না। আদনান শোয়া থেকে উঠে বসে ইলমাকে পাশ কাটিয়ে ওয়ার্ড্রোবের সামনে যায়। তার ওয়ার্ড্রোবে একটা কম্বল ছিল, সেটা বের করে আনে। নিজের ব্যবহৃত কম্বলটা কাউচে রাখে। এক নজর ইলমার দিকে তাকায় আদনান। তার চুলগুলো মাশাআল্লাহ এত সুন্দর। আদনানের ইচ্ছা করছে চুলগুলো নিয়ে নাড়াচাড়া করার। সারা জীবন শর্ট হেয়ারের মেয়ে দেখে এসেছে সে। ইলমা অন্য সব মেয়েদের থেকে সত্যি আলাদা। তার চাল চলন, পোশাক আশাক, চুল, ভদ্রতা, তেজ, পার্সোনালিটি আলাদা। আদনান নিজের ফোনটা হাতে নেয়। হোম স্ক্রিনে ইলমা সেদিন অবন্তীর গায়ে হলুদে তোলা খোলা চুলের ছবি, আর লক স্ক্রিনে ইলমারই একটা ছবি, শাড়ি পরা। ছবিটাতে বাচ্চা ইলমাকে দেখা যাচ্ছে। তখন ইলমার ষোড়শী কন্যা ছিল। আদনান লুকিয়ে ছবিটা তুলছিল। নিজের পাগলামির কথা ভেবে মৃদু হাসে আদনান। এগিয়ে আসে ইলমার সামনে। যেহেতু ডান হাত কাটা বা হাতে মৃদু শক্তি আছে, সেজন্য ইলমাকে বা হাতের দিয়ে 5 কোলে করে নেয়। ডান হাতে শক্তি কম ব্যবহার করেছে। খাটে শুয়ে দিয়ে কম্বল গায়ে জড়িয়ে দেয়। নিজের দুর্বল শরীরটা নিয়ে কাউচে শুয়ে পড়ে আদনান। এক পা ফ্লোরে পড়ে আছে তার, হাত একটা বুকে গোজা, আর একটা কপালের উপর দেয়া। খারাপ লাগছে না, তবে বেডে ঘুমানোর মতো আরাম কোথাও নেই। কিন্তু একদিনের জন্য একটু স্যাক্রিফাইস করাই যায়। ভাবনা ছেড়ে উঠে লিভিং রুমে আসে আদনান। তৃপ্তি বা ইলমা কাউকে দেখা যাচ্ছে না। আদনান ইলমার রুমে দরজার দিকে তাকায়, সেটা লক করা। আদনান ব্রু কুচকে তাকায়। হলো কি ইলমার? আদনানের ভাবনার মাঝে তৃপ্তি এবং দাদি আসে সেখানে। দাদি কলে কথা বলছে ফাতিহার সাথে। তৃপ্তি টিভি অন করে কার্টুন লাগায়। আদনান কার্টুন দেখে বিরক্ত হয়, বলে, তুই কি বাচ্চা নাকি? বুড়ো বয়সে এখনো কার্টুন দেখছিস? আরে ভাইয়া, কার্টুন দেখতে বয়স লাগে না। আদনান বিরক্তিতে উচ্চারণ করে। কিছুক্ষণ চুপ থেকে তৃপ্তিকে জিজ্ঞেস করে, মেরিজা কই রে? তৃপ্তি ইলমার রুমের দিকে তাকায়। সেটা লাগানো দেখে আদনানকে চোখ দিয়ে সেদিকে ইশারা করে। আদনান তাকায় না সেদিকে। একটু আগে দেখেছে, এখন আবার তাকাবে কেন? পরে দেখা যাবে তৃপ্তি সন্দেহ করছে তাকে। ফরিদা পারভিন কল কেটে আদনানকে বলে, ফাতেমা, তোদের একটা ফ্ল্যাট উঠবো, কয়েকদিনের মধ্যে জিনিসপত্র আনা শুরু করব। আদনান জবাব দেয় না। তৃপ্তি বলে, হঠাৎ? কয়েক মাস ধরে বলছে এই বিল্ডিং এ চলে আসবো, এখন তো দোতলা একটা ফ্ল্যাট খালি। আদনান বিড়বিড় করে বলে, আপদ ঘাড়ে তুলেছে, এছাড়া আর কি? এখন প্রতিদিন ওই টেপলার নাটক দেখতে হবে। শালা হারাই ব্যাটারি। আদনানের বিড়বিড় দেখে তৃপ্তি বলে, কিছু বলছো? না। আদনান স্থান ত্যাগ করে। তৃপ্তি দাদি মিলে গল্প শুরু করে। আদনান বেশ কয়েকবার লিভিং রুমে এসেছে, ইলমারও দেখা পায়নি একবারও। রুমের দরজা লাগানো। শেষমেশ বিরক্ত হয়ে আর আসেনি। গোসল সেরে মসজিদে চলে যায় নামাজ পড়তে। ঈশিতা ছেলের পরিবর্তন দেখে খুশি। আদনান সত্যিই 15 দিনের কথাটা মাথায় রেখেছে। এটা আদনান? কিভাবে এত পরিবর্তন? তবে কি খোদা তাআলা তার মোনাজাত কবুল করেছে? ঈশিতা ফরিদা পারভিনের কাছে এসে বলে, আম্মা, আদনান মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। দেখলাম ফজরে নামাজ পড়তে মসজিদে গেছে। মাশাআল্লাহ, আমার নাতি। আমার ছেলে ভালো হয়ে যাবে আম্মা। হইবো, একটু সময় লাগবে। ঈশিতা কথা সেরে গোসল করতে চলে যায়। তৃপ্তি নামাজ শেষ করে ইলমার রুমে আসে। দরজা নক করলে কোনো সাড়া শব্দ পায় না। বার কয়েক নক করে, তাও রেসপন্স নেই। সেই জন্য তৃপ্তি আর সাহস করে না। হয়তো ইলমা নামাজে আছে, সেজন্য দরজা লক করা। ফাইজা টেবিলে খাবার রাখছে, মুখে মুখে বিড়বিড় করছে ইলমাকে নিয়ে। আদনান তখন মসজিদ থেকে বাসায় এসেছে। এসেই ফাইজা বিড়বিড় বকাঝকা কানে আসে। সেসবে তোয়াক্কা করে না আদনান। সোফায় হেলান দিয়ে বসে ফোন স্ক্রল করে। ফাইজা আদনানের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয়। এই বাসায় কারো কাছে ইলমাকে নিয়ে টু শব্দ করে না, যাবেও না। সবাই ইলমা ভক্ত। একমাত্র আদনানের চোখে মুখে ইলমানের জন্য বিরক্ত দেখা পায় ফাইজা। আজকেও কি মনে করে ফাইজা আদনানের কাছে বলে, তোমার চাচু আমার মা মরেছে চট্টগ্রামে গেছে, আপদ একটা বাসায় রেখে গেছে না, 2 দিনও আমার বাপের বাড়ি থাকেনি। এই আপদের নাকি আবার বিপদ হবে, এমনকি মা আমাকেও নিতে যায়নি। আদনান বিরক্ত হয়, জবাব দেয়, জি, চাচ্চু চট্টগ্রামে একটা আপদ রেখে বাসায় এসেছে শান্তিতে থাকার জন্য। তবে একটা জিনিস খারাপ করেছে, সেটা হলো আপনাকে চট্টগ্রাম থেকে আনতে যায়নি।
চাচ্চু আনতে গেলে নিশ্চয়ই পাবনার রাস্তায় গাড়িটা নিত। এখন ড্রাইভার ভুলভাল রাস্তায় গাড়ি চালিয়ে একটা আপদ বাসায় দিয়ে গেল। কত বড় মিস্টেক হলো বলুন তো। সারাক্ষণ এসব বলে ঘ্যান ঘ্যান কিভাবে করেন আপনি? ফাইজা রেগে ফুঁসে ওঠে, জবাব দেয়, বেয়াদব ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? না, জানি না। তাতে আপনার কি সমস্যা শুনি? আদনানের তেরা জবাব। ফাইজা বলে, তোমার চাচ্চু আসুক আজকে। তাতে আমার এই অ্যাডভোকেট বালের দাপট আমার সাথে দেখাবেন না। কত বড় বেদ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।